নিশানের কাছে কেউ ছিল না দেখে বাবা তাহের চৌধুরী তিন্নির স্বামী মুজাহিদকে ফোন করে আসতে বললেন। খুব কষ্টে সবকিছু খুলেও বললেন তাকে। এসব কথা শুনে তিন্নিকে কিছু না বলে মুজাহিদ নিজে রওনা হলো তাদের উদ্দেশ্যে। তিনি অবশ্য অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে বাড়িতে, তাকে ছাড়া কেন যাচ্ছে সেও যাবে তার সঙ্গে, কিন্তু মুজাহিদে কোনো একটা বুঝো দিয়ে বেরিয়ে পড়লো হসপিটালের উদ্দেশ্যে। মুজাহিদ যখন হাসপাতালে আসে, মেহের ও তার শ্বশুর তাহের চৌধুরীর অবস্থা দেখে তার মন মেজাজ ভীষণভাবে খারাপ হয়ে যায়। মানুষগুলো তার আপন না, তারপর কোনো এক টানে তাদের মন খারাপ দেখে তার নিজেরও খুব মন খারাপ হচ্ছে। মুজাহিদ যখন মেহের ও তাহের চৌধুরীর সামনে দাঁড়িয়ে গেল, তখনই গলা খাকারি দিয়ে উঠতে তাহের চৌধুরী মুজাহিদকে দেখে দাঁড়িয়ে উঠে বললেন, বাবা এসেছো, খুব ভালো করেছো। তুমি একটু তোমার বড় ভাই নিশানের কাছে থাকবে, আমরা মর্গে যাব। কথাটুকু শুনে ভিতরটা ছ্যাদ করে উঠল মুজাহিদের। কার কি হয়েছে? তাকে তো শুধু ফোন করে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছিল। এমনভাবে বাবা তাহের চৌধুরী তাকিয়েছিলেন যেন তার মতো অসহায় আর দুটো নেই। মুজাহিদ নিজের শ্বশুরমশাইকে তখনই শুধালেন, কার জন্য যাবেন বাবা? কে মর্গে আছেন? প্রশ্নটা খুব সহজে করে দিল মুজাহিদ। তবে এর উত্তর দিতে গিয়ে বাবা তাহের চৌধুরী কান্না ভেঙে পড়লেন। নিজের চোখের পানি হাতের কোণো দিয়ে মুছে বললেন, তোমার ছোট ভাইকে নিতে যাব বাবা। নিজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কথাটুকু শুনে মুজাহিদের ভীষণ রকম খারাপ লাগলো। এই কথা সে তিন্নিকে কি করে বলবে যে তার ছোট ভাই মারা গেছে? তিন্নি তাকে বলেছিল ভাইদের সে অনেক ভয় করলো, অভিমান, অভিযোগ ও ঘৃণা করেনি কখনোই। তার কাছে তার দু ভাই ছিল দুই রকমের, একটা চন্দ্র আর একটা সূর্য। ছোট ভাইকে চাঁদের মতোই লাগে তার কাছে, আর বড় ভাই ছিল সূর্যের মতো তেজি। মুজাহিদের ভেতরে খারাপ লাগাগুলো বাইরে প্রকাশ করতে পারছে না। তার কাছে তখন মনে হলো যে প্রকাশ না করাই উত্তম। মুজাহিদ তাদের কান্নার মাঝে বলে দিল, বাবা এখানে মেহতাজে ভাবি থাকুক, আমরা দুজন যাই। নিশান ভাই ঘুম থেকে জেগে উঠলে আবার তাণ্ডব শুরু করবেন, কেউ তাকে থামাতে পারবে না। তাহের চৌধুরী মুজাহিদের কথা যুক্তি খুঁজে পেলেন, তাই মেহেরকে নিশানের কাছে রেখে তারা দুজন চলে গেলেন। তার সঙ্গে এটাও বলে গেলেন যাওয়ার পথে তাদেরকে আবার সঙ্গে নিয়ে যাবেন। তাহের চৌধুরী ও মুজাহিদ যেতে মেহের নিশানের পাশে মাথার কাছে গিয়ে বসলো। তার মাথা আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে নিজেও কিছুটা ওই দুর্ঘটনার দৃশ্য নিজের স্মৃতিতে পুনতে শুরু করলো। এত ভয়ঙ্কর কিছু ভাবতে তার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। আর নিশান তো নিজের সামনে তার ভাইকে অ্যাক্সিডেন্ট হতে দেখেছে, তাহলে সে কি করে তার মাথা আর মন ঠিক রাখতে পারবে? এত শক্ত মানুষটিও ভাইকে নিজের চোখের সামনে অ্যাক্সিডেন্টে মারা যেতে দেখেই ভেঙে গেছে যেন। তাহলে তার এই দৃশ্য দেখলে কি হতো? নিশানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মেহেরের টুপটুপ করে চোখের পানি গড়িয়ে পড়ল নিশানের কপালে। তখনই নিশানের কপাল ভরে উঠল যেন। মেহের নিজের হাত দিয়ে চোখের পানি বারবার মুছে আটকে রাখতে পারছে না। নাক মুখ কান্নায় লাল হয়ে উঠছে তার। তার তো বড় বোন আছে, ও তার গর্ভের সন্তানের কথা মাথায় বারবার হানা দিয়ে উঠছে। কি করে তাকে জানানো হবে এই কথা? বড় বোন যে তার গর্ভবতী, এই কথাটা সে মেনে নিতে পারবে? আবার তার কোনো বড় ক্ষতি যদি হয় নিজের বোনের জন্য হলে সে নিজেই মারা যাবে। শুধু বোন না, নিজের আপন মানুষগুলোর জন্য যা খুশি সে করতে পারে, এক বিন্দুও সে ভাববে না। তবে চোখের সামনে তার প্রিয় সুখী মানুষগুলোর এমন অসুখ সে সহ্য করতে পারছে না যেন। মেহের ও নিশান পুরো রুমে একা আছে। মেহের পাশে একটা চেয়ার টেনে নিশানের হাত শক্ত করে ধরে নিয়ে বসে পড়লো। কান্না করতে করতে একটা সময় মাথা হেলিয়ে সে ঘুমিয়ে পড়লো যেন নিশানের পাশেই। বড় এসপি পুলিশ অফিসারের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কথা বললেন তাহের চৌধুরী। এর আগেও ফোন করে অনেকের সঙ্গে এসপি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেন তিনি। মুজাহিদও বেশ ছোটাছুটি ও কিছু টাকা খরচ করার পরে নিজনের মরণদেহ পোস্টমর্টমের থেকে সরিয়ে নিয়ে আসতে সফল হয়। আর 1 ঘন্টা দেরি হয়ে গেলে হয়তো নিজনকে খণ্ড খণ্ড করে ফেলা হতো। যদিও এটা কোনো মার্ডার কেস ছিল না, পুলিশের চোখে ছিল শুধু অ্যাক্সিডেন্ট। কিন্তু তবুও কিছু বেয়াদব এটা নিয়ে অনেক টানা হেঁচড়া শুরু করেছিল। সারাদিন দৌড়াদৌড়ি করে বিকেল 3টা বেজে গেছে। সারা রাত ধরে সারাদিন যেন কারো পেটে কোনো ক্ষুধা লাগছিল না। গাড়িতে নির্জনের দেহ উঠিয়ে দেওয়া যখন হলো,
তখন তাহের চৌধুরী গাড়িতে ওঠানোর আগে ছেলের মুখটা একবার খুলে দেখতেই যেন তার কলিজা কেঁপে উঠল। নির্জনের চোখজোড়া বন্ধ। আর কখনো চোখ খুলে তাকিয়ে বলবে না, আব্বু বড় ভাইয়ের সঙ্গে এমন আচরণ করবেন না, বুঝিও কথা বলা যায় না। না না, নির্জন আর চোখ মেলে তাকিয়ে দেখবে না তার আব্বুর দিকে। কপালে জমাট বেঁধে আছে গাঢ় রক্তিম রক্ত। ছেলের পুরো চেহারায় শেষবারের মতো হাতে বুলিয়ে চুমু খেলেন তিনি। মুজাহিদ বুঝতে পারল তাহের চৌধুরী আর সহ্য করতে পারবেন না। তাই সে চোখের ইশারা গাড়িতে একেবারে ঢুকিয়ে দিতে বলল পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে। মুজাহিদের ইশারায় তাই করা হলো। তারপর অনেকটা সময় গাড়ি চলতে থাকলো। হাসপাতাল থেকে নিশান ও মেহেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হবে তাদের। বাড়ির লোকেরা তারা কি করে মানবে এমন দৃশ্য। অনেক সময় ধরে নিশান ঘুম থেকে উঠে চুপ করে বসে আছে। মেহের নিশানকে ঘুম থেকে উঠতে দেখে সেও লাফিয়ে উঠে বসলো। নিশান ঘুম থেকে ওঠার পর আর কোনো কথা বলেনি তার সঙ্গে। একদমই চুপ করে বসে আছে সে। মেহেরও বেশ কিছুক্ষণ ধরে নিশানের দিকে তাকিয়ে রইল। চোখ আর মুখ আড়াল করে কেঁদে চলেছে সে নিজেও। এটা প্রশ্ন করার সময় নয় যে এয়ারপোর্টে যাওয়ার পথে কি হয়েছিল তাদের সঙ্গে। তাই সে চুপ করে বসে আছে। একটু সময় যেতে মুজাহিদ তড়িঘড়ি এসে মেহেরকে ডেকে উঠল। মেহের মুজাহিদের গলা শুনে তার দিকে তাকিয়ে রইল। মুজাহিদ তখন বলল, ভাবি চলুন, গাড়ি চলে এসেছে, বাড়ি ফিরে যেতে হবে। নিশান মুজাহিদের দিকে পাথর দৃষ্টিতে তাকিয়ে বলল, নির্জনকে এনেছো মুজাহিদ? নিশানের দৃষ্টি চাহনিতে কোনো প্রাণ ছিল না যেন। মুজাহিদ কি জবাব দেবে তাকে? মেহেরের দিকে একবার তাকিয়ে নিল। তারপর বলল, জি ভাইয়া, নির্জন ভাই বাইরে আছে, আপনি আসুন। নিশান আগে আগে চলে গেল তাদেরকে পিছন ফেলে। মেহের ও মুজাহিদ পিছন পিছন ছুটল। তাহের চৌধুরী তো এখনো গাড়িতে বসে আছেন ছেলের কফিনের দিকে তাকিয়ে। নিশানকে পাগলের মতো ছুটে গাড়ির দিকে যেতে দেখে নিশানের সঙ্গে থাকা সেই ভদ্রলোক নিশানের পথ আটকে ধরে বলল, ভাই আস্তে হাঁটুন, পড়ে যাবেন তো, আমিও যাব আপনাদের বাসায়। নিশান ছেলেটার মুখের দিকে তাকালো না, শুধু তার দুহাত শক্ত করে ধরে সরাতে সরাতে বলল, তুইও আমার ছোট ভাইয়ের মতো, চল আমার সঙ্গে, একসঙ্গে বাড়িতে থাকবো। ছেলেটা নিশানের এমন অবুঝ কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলো না যেন। চোখে পানি চলে আসলো তার। নিশান তা দেখে বলল, কিরে ভাই, কাঁদছিস কেন? তারই সমবয়সী ছেলেটা তখন বলল, আপনার মতো বড় ভাই নেই, তাই আমাকে যদি এমন করে কেউ একটু আগলে রাখতো। নিশান উদাস কণ্ঠস্বরে বলল, নাম কি তোর? ছেলেটা নিশানকে বাহু ডোরে আবদ্ধ করে রেখে বলল, আপনার আরও এক ভাই আক্কাস আলী হয় আমি। আমার সঙ্গে চল, আমার বাড়িতে ছোট ভাই নির্জন ঘুম থেকে উঠলে ছাদে গিয়ে আড্ডা দেব সবাই মিলে, কেমন? আলী বুঝতে পারল নিশান এখনো হুঁশে ফেরেনি। তাই তার কথা মিলিয়ে গাড়িতে উঠিয়ে বসালো সে। মুজাহিদ ও মেহেরও তাদের সঙ্গে উঠল গাড়িতে। সারাদিন চলে গেছে, এখনো মেহের ও তাহের চৌধুরী ফিরে আসেনি বাড়িতে। বিকেলে সূর্যের রং কমলা বেশ ধারণ করেছে। রামসা তো ঘর আর বাইরে চলতে ফিরতে বলেই চলছে যে নির্জন কানাডা গিয়ে তাকে একেবারও ফোন করলো না। বেশ স্বার্থপর তো সে। নাজিন বেগমকে কৌতূহলী হয়ে অনেকবার জিজ্ঞেসও করেছে যে, আচ্ছা মা, মেহের, নিশান ভাই ও বাবা কোথায় গেছেন? তাদেরকে সকাল থেকে দেখছি না যে। প্রশ্নের উত্তর না দিয়ে বারবার নাজিন বেগম সরে দাঁড়ান। অন্য কথা ঘুরিয়ে তাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেন তিনি। সকাল থেকে তারও মনে হাজার খানেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই যে মেহের আর নিশানের বাবা কোথায় গেছেন? বাড়িতে কি বড় কোনো বিপদ ঘটবে? ভিতরেও অনেক প্রশ্ন তারও আনাগোনা খেলছে যেন। বাড়ির পাশে ফুলের গার্ডেনে রামসা ও তন্নিমাকে পাঠিয়ে দেন তিনি। তারপর নিজের শাশুড়ি গুলারা বেগমের পাশে বসে একটা পানা পাতা সাজিয়ে এগিয়ে দেন তার দিকে। একটু পরে দরজার কলিং বেল বেজে উঠল। তা দেখে ফাতেমা দরজা খুলতে তিন্নি জোরে এসে সবাইকে জড়িয়ে ধরে বলল, কার কি হয়েছে মা? আমাকে মুজাহিদ বাড়িতে আসতে বলল। আমার শাশুড়িও আসছেন আমার সঙ্গে। নাজিন বেগম তিন্নির মুখের দিকে তাকিয়ে বললেন, কোথায়, কার কি হয়েছে? এসব কথা তোমাকে কে বলল? তিন্নি তখন বলল, মুজাহিদ যে বলল দাদি নাকি অসুস্থ, তাই তো ছুটে চলে আসলাম আমি। এই কথা শুনে দাদি সহ নাজিন বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। এটা কি ধরনের মিথ্যে কথা? একটু পর দরজা খোলা থাকা মেহেরের বাবা মা, ফুফাতো বোন সহ ফুফি আরও অনেকে হাজির হলেন। তাদের চোখে মুখে ছিল কান্নার ছাপ। তা দেখে নাজিন বেগম ছুটে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এমন?
তারা এমন করে মরা কান্না করছে কেন? আফসার সুলতান তখন সবার দিকে তাকিয়ে বললেন, আপনারা কি সত্যি কিছু জানেন না? মেহের আমাকে সব বলেছে ফোন করে। আমার মেয়েটার কি হবে? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে শক্ত হওয়ার তৌফিক দান করুন। কতটুকু বলে আরও কান্নার বেগ বাড়িয়ে দিলেন তিনি। এই অবস্থা দেখে নাজিন বেগমের চোখ মুখ আরও শক্ত ও কঠিন চাহনিতে তাদের দিকে তাকিয়ে রইল। আর তার সঙ্গে বললেন, এমন করে কান্নাকাটি না করে দয়া করে একটু বলবেন কি হয়েছে? আমার কিন্তু অনেক দুশ্চিন্তা হচ্ছে এখন। আফসার সুলতান যেন আর কিছুই বলতে পারছেন না। এটা দেখে পাশ থেকে রামসার ছোট ভাই তারিফ কান্নামার চেহারা নিয়ে বলে ফেলল, মেহের আপু বলেছে যে নির্জন ভাই নাকি মারা গেছেন। এই কথা শোনা মাত্র তিন্নি চিৎকার করে উঠে কান্না করে দিল। তাকে সামলানো যেন মুশকিল হয়ে দাঁড়ালো তখন। নাজিন বেগম সবার দিকে তাকিয়ে আছেন। তার চোখে কোনো পানি দেখা দিল না। সবাইকে চুপ করে থাকতে বলেছেন তিনি এক নাগাড়ে। তিনি এটাও বলেছেন যে তারা যেন একটু চুপ করে। এই কথা যেন রামসা না শোনে। মেয়েটা পাগল হয়ে যাবে। আমার ছেলে ফিরে আসবে তা আমি বিশ্বাস করি। সে তো বাইরে গেছে, 1 বছর পরে চলে আসবে। এত কথার মাঝে দরজার সামনে পাথরের ন্যায় দাঁড়িয়েছিল রামসা। তিন্নির কান্নার শব্দে সে গার্ডেন থেকে চলে এসেছিল। এসে এই একটা কথা যেন তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। নিজের কানকে সে বিশ্বাস করাতে পারছে না। পাশে তনিমা দাঁড়িয়েছিল। এই একটা বাক্যর জন্য পুরো দুনিয়া ঘুরে উঠল যেন তার। নিজের শরীরকে সামলে রাখতে পারল না যেন। পড়ে যাবে ঠিক সেই সময় তনিমা তাকে শক্ত করে ধরে ফেলল। এক নিমেষে পুরো এলাকা ছড়িয়ে গেছে যে নিজন মারা গেছে। মাইকে বলা হচ্ছিল, ইন্না লিল্লাহি আলা ইন্না ইল্লাহি রাজিউন। গাড়ি থেকে নামানোর পর বড়ই পাতা দিয়ে গোসল করিয়ে সাদা কাপড়ে যখন সাজিয়ে গুছিয়ে খাটিয়ে তোলা হয়, ঠিক সেই সময় কিছু অচেনা মানুষ এসে একের পর এক নির্জনের ফ্যাকাশে মুখ দেখে চলে যাচ্ছে। যে মুখটায় আর হাসি নেই, না আছে কোনো রং। নিশান নিজেও একা একা পরিষ্কার হয়ে ভাইয়ের মাথার পাশে বসে দীর্ঘকণ্ঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। নির্জন তাকে বলেছিল, ভাইয়া এইবার বাড়ি ফিরে আসলে তোমার কণ্ঠে আরও একবার কোরআন তেলাওয়াত শুনবো আমি। বারান্দায় বসে কথাটুকু তার কানের মধ্যে বেজে চলছে যেন বারংবার। চোখের কোণে তার আর কোনো অশ্রু নেই। নিজের মাথা মাটিতে নুয়ে সে তার ভাইকে শেষবারের মতো আটকে আসা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে। পাশেই আরও দুজন বসে আছে, মুজাহিদ ও আলী। নিশানের কাজ শক্ত করে ধরে। দূর থেকে এসব দেখে রামসা পাগলের মতো ছুটে চলে আসে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা মৃতদেহ তার প্রাণপ্রিয় স্বামী নির্জনের কাছে। চোখে মুখে কপালে গালে অজস্র চুমু করতে থাকে সে। এই দিনটা তার জন্য নয়, এটা স্বপ্ন হয়ে যাক তার জন্য, তার প্রিয় মানুষের জন্য। বাবা মায়ের কথাও সে ভাবেনি। আর আজ সেই প্রিয় মানুষ তাকে কি করে স্বার্থপরের মতো ফেলে যেতে পারে, এটা সে মানতে নারাজ। কখনোই না। অনেক মানুষের ভিড়ে কে কার সম্পর্কে কে হয় সেটা দেখার মতো পরিস্থিতি তারা নেই। মৌমাছির মতো পুরো বাড়ি ভরে উঠেছে। রামসাকে মেহের বারবার টেনে ধরে আনলো। ছুটে ছুটে নির্জনের কাছে সে চলে যাচ্ছে। নার্জিন বেগম কারো মুখের দিকে তাকিয়েও দেখলেন না। এই তো তার ছোট বাচ্চা তার দুহাতে চুমু খেয়ে বাড়ি থেকে বিদায় নিয়েছিল কাল। সে ফিরে আসবে এটাই তার বিশ্বাস এখনো মনের মধ্যে করে চলেছে। নিশান কোরআন পড়া শেষ করে এসে নিজের মায়ের পাশে বসে একা একাই বলল, আমি আমার ছোট ভাইকে কি করে মারতে পারি নার্জিন বেগম? আমি আমার ভাইকে মারিনি, বিশ্বাস করুন। ছোটবেলার মতোই বড় একটা ভুল করে ফেলেছি আমি। আমি যদি ওকে একা রেখে গাড়ি পার্কিং করতে না যেতাম, তাহলে এমন কখনোই হতো না। নাজিন বেগমের কানে যেন কোনো কথাই গেল না। নিশানের বলা এতক্ষণ এর কথাগুলো একভাবে সে ছোট ছেলে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা মৃতদেহের দিকে তাকিয়ে আছে। নিশান মায়ের হাত ধরে কেঁদে কেঁদে বলল, নাজিন বেগম, আজকে বিশাল বড় ভুল করে ফেলেছি। আমাকে মারুন তো, মেরে দুটো শাস্তি দিন। আমার ভুলের জন্য আমার ভাই অনেক দূরে চলে গেল। যদি আমিও তার সঙ্গে থাকতাম। কথাটুকু শুনে নাজিন বেগম ঘাড় ঘুরিয়ে চিন্তিত স্বরে বললেন, তাহলে তুমিও নির্জনের সঙ্গে চলে যেতে অনেক দূরে।